শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় আগামী সোমবার। সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের, বিচারে প্রভাব ফেলবে না কোনো কর্মসূচি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। জাতির উদ্দেশ্যে দুপুর 2:30টায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদে এরই মধ্যে সই করেছেন রাষ্ট্রপতি। কিছুক্ষণ পরই খোলাসা হবে সব। আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতায় ফরিদপুরের ভাঙা হয়ে যান চলাচল স্বাভাবিক। কড়া নিরাপত্তার মধ্যেও রাতে ঢাকা সহ কয়েক জেলায় নাশকতা। নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের অবস্থান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের ঘোষণা। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ শুরু। গ্রহণযোগ্য ভোটের জন্য সহযোগিতা কামনা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আগামী 17 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন নির্ধারণ করেন। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, যত শক্তিশালী হোক না কেন শাস্তি পাবে অপরাধীরা। একটি সঠিক রায়ের মাধ্যমে দেশের মানবতা বিরোধী অপরাধের ইতি ঘটবে বলেও জানান তিনি। বলেন, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। বিচার বানচালের জন্য যারা উস্কানি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো কর্মসূচি বিচারে প্রভাব ফেলবে না বলে জানান চিফ প্রসিকিউটর। এ সময় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেন, এই মামলার বিচারে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অসহযোগিতা করেনি। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন। আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল। আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সব কিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে। আমার কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে। আমি তো রাজসাক্ষীর প্রতি সাজা চাবো না, সে তো আসামি। আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছে। দর্শক, ট্রাইব্যুনালের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। যাবো রিয়াজের কাছে। রিয়াজ, রায়ের তারিখ তো নির্ধারণ হয়ে গেল, এই মুহূর্তে ট্রাইব্যুনাল এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে নিরাপত্তা পরিস্থিতি কেমন? আসলে ট্রাইব্যুনালের চিত্রটি বা ট্রাইব্যুনালের সামনে যে চিত্র সেটি একদম স্বাভাবিক। কোনো ধরনের কোনো সমস্যা নেই বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি বা একেবারেই নিরাপত্তা শঙ্কাজনিত কোনো বিষয়ও ঘটেনি। আমরা দেখেছি সকাল থেকে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ বাহিনীর সদস্যরা ছিল, তারা মূলত রায় ঘোষণার পরপরই 12:30-1টা নাগাদ তারা সবাই চলে গেছেন এবং শুধুমাত্র সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন এবং তারা হয়তো ট্রাইব্যুনালের কার্যক্রম, যেহেতু এখন অন্যান্য মামলার কার্যক্রম চলছে, সেই অন্যান্য মামলার কার্যক্রম শেষ করার পর তারা হয়তো তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি এখান থেকেও প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু এখন পর্যন্ত আছে, তারা ধরেই নেওয়া যায় তারা আরও কিছুক্ষণ হয়তো এখানে অবস্থান করবেন। তবে ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালকে এই যে আজকে এই যে রায়ের দিন ধার্য, সেটিকে কেন্দ্র করে এই সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালতের প্রবেশের যে 6টি প্রবেশপথ রয়েছে বা 6টি মূল গেট রয়েছে, সেই 6টি মূল প্রবেশপথের মধ্যে 4টি রয়েছে একেবারেই বা 5টি সরাসরি উচ্চ আদালতের প্রবেশের এবং 1টি রয়েছে শুধুমাত্র ট্রাইব্যুনালের প্রবেশের। এবং এই ট্রাইব্যুনালের প্রবেশের যে প্রবেশপথে, সেই প্রবেশপথটিতে জোরদার করা হয়েছে এবং সেটি মূলত অন্য পাশে, সেখানে বিভিন্ন সদস্যরা মোতায়েন রয়েছে। আর হাইকোর্টের একটি প্রবেশপথ দিয়ে, মাজার গেট দিয়ে প্রবেশপথের পরেই মূলত
ট্রাইব্যুনালে যে আরেকটি প্রবেশপথ রয়েছে এখানে, এই প্রবেশপথ দিয়ে সেনাবাহিনীর সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। কিছুক্ষণ আগে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট অনেকেই কর্মকর্তাকে আমাদের বেরিয়ে যেতে দেখেছি এবং আসামিদের কেউ কেউ হয়তো বেরিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। তো আশা করা যায় যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা কোনো ধরনের উদ্বেগজনক কোনো পরিস্থিতি তৈরি হয়নি, জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। সকালে কিছুটা গণপরিবহন ব্যক্তিগত পরিবহনের সংখ্যা কম থাকলেও কি ধীরে ধীরে সেটি অনেকখানি বেড়েছে নগরীতে। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট ইস্যুতে বিএনপি, জামায়াত সহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে। একদিকে জামায়াত সহ 8টি দল 5 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, অন্যদিকে নির্বাচনের দিনই গণভোট আয়োজন এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বিষয়ক অবস্থান নিয়ে সরব বিএনপি সহ সমমনা দলগুলো। এমন প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক। জানা গেছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের এই বৈঠকে। দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন। যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, কিছুক্ষণ পরই তো প্রধান উপদেষ্টার ভাষণ, আর এর মধ্যে জুলাই সনদেও সই করেছেন রাষ্ট্রপতি। এসব বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। সোহার, আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন 28 অক্টোবর প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রিপোর্ট জমা দিয়েছিল। কিন্তু এরপরে প্রধান দুটি দল, বিশেষ করে বিএনপি এবং জামাত, কবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিপরীতমুখী অবস্থান নেয়। এই প্রেক্ষাপটেই কিন্তু প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দুপুর 2:30টায়, কিছুক্ষণ পরেই। তো সেখানে মূলত প্রধান উপদেষ্টা আমরা যতটুকু জানতে পারছি যে গণভোট কবে হবে। বিএনপি দাবি করছে যে গণভোট জাতীয় নির্বাচন এবং একসাথেই হওয়া উচিত, গণভোট বা পরে হওয়া উচিত। এদিকে জামাত বলছে যে মানে জাতীয় নির্বাচনের আগে তারা গণভোটের দাবি করছে। তো সেখানে গণভোটটা আসলে কবে হবে এ বিষয়ে তিনি ধারণা দিতে পারেন এবং গণভোটে কি কি প্রশ্ন থাকবে, কেন 84টি প্রস্তাব স্বাক্ষর করেছে কিন্তু রাজনৈতিক দলগুলো জুলাই সনদের। তো সেখানে আসলে কোন কোন প্রস্তাব থাকবে, 4টে না 5টা প্রশ্ন থাকবে আমরা যতটুকু জানতে পারছি, সেসব বিষয়ে উনি ধারণা দেবেন। এছাড়া আপনার যেটি হলো যে আপনার সংসদের যে উচ্চকক্ষ যে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, তো সেই পিআর পদ্ধতিটা সংসদে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে হবে কিনা, সংসদের উচ্চকক্ষ গঠিত হবে কিনা, সেই বিষয়ে উনি ধারণা দিতে পারেন। তো কিন্তু এইসব বিষয় নিয়ে আপনার যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন, এর আগে তিনি গতকালও রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষে কয়েকজন উপদেষ্টা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা করেছেন, যদিও তারা জামাত সহ 8টি ইসলামী দল আন্দোলনের মাঠে আছে, তারা কর্মসূচিও ঘোষণা করেছেন। এরপরও কিন্তু এবং বিএনপিও বলেছেন তাদের দাবি না মানলে তারা মানে এটা মানবেন না। তো তারপরও কিন্তু উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন। যতটুকু আমরা জানতে পারছি সেটি হলো যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের আয়োজনের বিষয়ে এক ধরনের সিদ্ধান্ত আছে হয়তো সরকারের, এবং এর পাশাপাশি সংসদের যে উচ্চকক্ষতে আপনার সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি সেটিও বিবেচনা করছে সরকার। তবে আসলে শেষ পর্যন্ত কোন পদ্ধতি করা হবে, গণভোট জাতীয় নির্বাচন একই দিনে হবে না আগে হবে, এটি আসলে কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা যে ভাষণ দেবেন সেই ভাষণে আসলে পরিষ্কার হবে। এছাড়া প্রধান উপদেষ্টার ভাষণে আপনার এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, বিচারকে কেন্দ্র করে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার বিচারের রায় হতে যাচ্ছে, 17 তারিখ রায় ঘোষণা করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আপনার সারা দেশেই একটা উত্তপ্ত পরিস্থিতি এবং জ্বালাও পোড়ার নাশকতামূলক ঘটনা ঘটছে, এই বিষয়েও তিনি জাতিকে দিক নির্দেশমূলক ধারণা দিতে
দিতে পারেন। আর এছাড়া আপনি জানেন গণভোট আজকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে। তো সেই বৈঠকে আপনার গণভোটের অধ্যাদেশ এবং জুলাই সনদের সাংবিধানিক অধ্যাদেশ এগুলো অধ্যাদেশ জারির বিষয়ে আলোচনা হয়েছে। তো সেগুলো কি দুই একদিনের মধ্যে হয়তো জারি হতে পারে। তো এরই মধ্যে কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি সংবিধান আদেশ স্বাক্ষর করেছেন। যদিও এটা নিয়ে এনসিপির বিশেষ করে অভিযোগ ছিল, বিরোধিতা ছিল যে রাষ্ট্রপতি যাতে সংবিধান আদেশ স্বাক্ষর না করে ডক্টর মোহাম্মদ ইউনূস করে স্বাক্ষর, কিন্তু রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। তো সব মিলিয়ে আমরা এখন আসলে তাকিয়ে আছি প্রধান উপদেষ্টার ভাষণের দিকে। সেখান থেকেই আসলে দিক নির্দেশনামূলক বক্তব্য জানা যাবে আগামীতে কি হচ্ছে। স্বপন, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। অন্যান্য দিনের তুলনায় ঢাকার রাস্তায় সাধারণ মানুষ এবং যান চলাচল কিছুটা কম। বিশেষ করে সড়কে বেসরকারি পরিবহনের উপস্থিতি না বললেই চলে। তবে ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা, স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির 17,000 সদস্য মোতায়েন রয়েছে। এর বাইরে সতর্ক অবস্থানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিট। ঢাকা থেকে আমরা যখন বাইরে যাইতে যাচ্ছি সকলকে চেক করা হচ্ছে, কিন্তু আইনের শৃঙ্খলাটা আজকে আমাদেরকে যথেষ্ট ভালো লাগতেছে। মানুষজনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে, কারণ ঢাকা শহর পুরোটাই ফাঁকা, রাস্তা ক্লিয়ারই, কিন্তু তারপরে একটা আতঙ্ক। সবাই তো জানে যে আছে গাড়ি ঘোড়া চলবো না। কয়েক জায়গায় চেক করছে, কিন্তু কাগজপাতি দেখে আমার রাইট পাইছে, ছেড়ে দিছে। কিন্তু আপনার যে করছে এটা খুবই ভালো। যাত্রীদের কোনোভাবেই কোনো ধরনের আশঙ্কার কোনো কারণ নেই যে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অপরাধ ঘটাতে পারবে। আমরা প্রত্যেকটা জায়গা টোটাল কমিউনিটিকে আমরা এনগেজ করেছি। রাজধানীর সার্বিক পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যাব সুমাইয়া ঐশীর কাছে, তিনি আছেন গুলিস্তান এলাকায়। ঐশী, আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদেরকে আপডেট জানাচ্ছেন। এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেই এলাকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। নিরাপত্তা কতটুকু জোরদার আছে সবটুকু জানাবেন। সোহার, আমি এখন আছি গুলিস্তানে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ছিল সেখানে, এবং কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমি বিল্ডিংয়ের উপরে আছি এবং সেখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে একটা অংশে কিছুক্ষণ আগেও যেই ময়লাগুলো ছিল, ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এখানে শেখ মুজিবুর রহমান সহ বেশ কয়েকজনের মুরাল ছিল, সেই মুরালগুলো ভেঙে ফেলা হয়েছে। উত্তেজিত তরুণরা আসলে কিছুক্ষণ আগেও এখানে বেশ স্লোগান দিচ্ছিল এবং তারা কিন্তু বারবারই স্লোগানের মাধ্যমে জানান দিচ্ছিল যে আওয়ামী লীগ যতই নাশকতা করবার চেষ্টা করুক না কেন সেটি কোনোভাবেই তারা সফল হতে দেবে না। এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা এখানে এসে পৌঁছানোর কিছুক্ষণ পরই, অর্থাৎ বেলা প্রায় 12টার দিকে আসলে 2 জন যুবককে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়। তাদের ফোন তল্লাশি চালানো হয়। সেখানে আসলে যারা প্রত্যক্ষদর্শী তাদের দাবি যে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা যুক্ত ছিল। একই সঙ্গে এই জায়গায় থেকে তারা বিভিন্ন ছোট ছোট ভিডিও করে সে সমস্ত গ্রুপে পোস্ট করছিল এবং সে সমস্ত ইনফরমেশনও পাস করছিল এখান থেকে। সেই জন্য আসলে তাদেরকে 2 যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। একই সঙ্গে তার কিছুক্ষণ পরেও কিন্তু আমরা দেখেছি যে একজন খুব সম্ভবত তিনি রিক্সাওয়ালা ছিল, তিনি কিন্তু আসলে বক্তব্য দিতে দিতে আসলে একটা টাইমে বলেন যে শেখ হাসিনা আবারও ফিরবে। এই কথা বলার পরে তাকে আসলে মোটামুটি তিনি গণধোলাইয়ের শিকার হন। এভাবে কিন্তু বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে কিছুক্ষণ পরপর। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর, র্যাব ছিল কিছুক্ষণ আগে, পুলিশও আছে, ফলে অনাকাঙ্ক্ষিত বড় কোনো দুর্ঘটনা ঘটার সুযোগ খুব বেশি নেই। ঐশী সবশেষ জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে যাব সহকর্মী আলামিন হক অহনের কাছে, তিনি যুক্ত আছেন রাজধানীর ইসিবি চত্বর থেকে। অহন, নিরাপত্তা ব্যবস্থা তো জানাবেনই, একই সাথে সেখানে মানুষের আনাগোনা, যান চলাচল সে এলাকায় কেমন দেখছেন সেটা একটু জানাবেন।
সকালের তুলনায় যান চলাচল বেড়েছে, একই সঙ্গে সড়কে সাধারণ মানুষের উপস্থিতিও বেড়েছে। সকালে বিশেষ করে অনেকে শঙ্কা করছিলেন, ভীত ছিলেন। এখন যদি আমি সেই দৃশ্য দেখাতে চাই, অনেকটাই কেটে গেছে। বিশেষ করে আমি এই সড়কেও সকালবেলা একবার ঘুরে গেছি, তখন 10টার দিকে আমরা দেখেছি যে খুব বেশি যান ছিল না, এবং সেটি দুপুর 11টা-12টা পরেই ক্রমান্বয়ে সেটি বেড়েছে, এবং সেটি যতই দুপুর গড়িয়ে এখন বিকেলের পথে, এবং আমরা দেখছি যে সেই যানের সংখ্যা আরও বাড়ছে। তারপরেও মানুষের আশঙ্কা কিংবা আতঙ্ক কিছুটা হলেও আছে। গেল কয়েকদিন বেশ কয়েকটি বাসে যখন অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এবং গণপরিবহনগুলোতে তো সাধারণ মানুষের বেশি চলাচল, এইসব মানুষই বেশি আতঙ্ক নিয়েই ঘর ছেড়েছেন। আজ সকালে অফিসের উদ্দেশ্যে যারা ঘর ছেড়েছেন তারা বলছিলেন জীবিকার তাগিদে যেহেতু বের হতে হয়েছে শেষ পর্যন্ত, তারপরেও তারা আশঙ্কা নিয়ে বের হচ্ছেন যে ঠিকঠাক ঘরে ফিরতে পারবেন কিনা। এবং আমরা দেখেছি গণপরিবহন কম থাকায় বিশেষ করে দুপুরের পর অনেক স্থানেই সাধারণ মানুষ অর্থাৎ যাত্রীরা বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন, এবং বাসের সংখ্যাও যেহেতু বেড়েছে, একই সঙ্গে সাধারণ মানুষের সংখ্যা বেড়ে গেছে, যে কারণেই অনেকটাই জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার পথে। তারপরেও আমি যেমনটি বলছিলাম যে আতঙ্ক আছে, সেই আতঙ্ক যেন না থাকে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর সকাল থেকে আমরা দেখেছি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর এইসব সদস্য বলছিলেন সাধারণত ছিন্নমূল ভবঘুরে এবং বস্তির আশেপাশের যেসব মানুষ আছেন তাদেরকে দিয়েই অপরাধ সংঘটিত করার একটা প্রচেষ্টা তারা দেখেন, এবং যে ধরনের অপরাধগুলো ঘটছে অধিকাংশ সময়ে এইসব ভবঘুরে মানুষের বাসে আগুন দেওয়ার ঘটনা তারা দেখছিলেন, এবং সাধারণত এতে অর্থের উৎস কোথা থেকে কারা অর্থায়ন করছে সেগুলো এখন দেখভাল খতিয়ে দেখার চেষ্টা চলছে। অহন সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সহ দুটি মহাসড়কের কয়েকটি পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে ভোর থেকে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বন্ধ থাকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ভাঙা হয়ে রাজধানীর সাথে যান চলাচল। ভোরে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙার সুয়াদি বাসস্ট্যান্ড অংশে অবস্থান নেয় নেতাকর্মীরা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। এতে বন্ধ হয়ে যায় সড়কের দুই পাশের যান চলাচল। পুলিশ ও সেনাবাহিনী গেলে অবরোধকারীরা রাস্তা ছেড়ে দেয়, স্বাভাবিক হয় যান চলাচল। ঢাকা খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাও অবরোধ করা হয়। ঘণ্টা দুয়ের পর স্বাভাবিক হয় গাড়ি চলাচল। এছাড়া ঢাকা বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায়ও অবরোধ করা হয়। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে একাধিক স্পটে ব্যারিকেড দেওয়া হয়। ভোরে শিবচরের কুতুবপুর, দত্তপাড়া, ভাঙ্গার পুলিয়া ও জাজিরার নওডোবা এলাকায় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেয় তারা। এতে যান চলাচল সাময়িক সময়ের জন্য বিঘ্নিত হয়। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকালে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম ছিল যান চলাচল, তবে কোথাও যান চলাচলে বাধা সৃষ্টি করার খবর পাওয়া যায়নি। বিভিন্ন জেলার পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন যাত্রী কম থাকায় ঢাকা রুটে বাস ছাড়ছে কম। এদিকে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ, টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 3 নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার রাতে গাজীপুর সদরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারি এলাকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় আটক হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় 3 নেতা। এ সময় তাদের কাছ থেকে পেট্রোল বোমা ও লোহার পাইপ জব্দ করা হয়। আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এদিকে লালমনিরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে বিভিন্ন উপজেলায় অভিযান চালানোর সময় এসব নেতাকর্মী গ্রেফতার হয়। তাদের নামে রয়েছে একাধিক মামলা। এদিকে নোয়াখালীতে গত রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের 4 নেতা সহ 12 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে 4 জনকে আটক করা হয়েছে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে, আর বাকিরা বিভিন্ন মামলার আসামি।
পতিত আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে ছাত্র শিবিরই যথেষ্ট এ মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। সকালে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে মিছিল করে ছাত্র শিবির। মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে নিউ মার্কেট নীলক্ষেত প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়। টিএসসি সমাবেশে শিবিরের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন, বলেন আওয়ামী লীগের দোসররা গর্ত থেকে বেরিয়ে এলেই তাদের প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে শুধু তাদের ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে। শিবির সভাপতি বলেন, শেখ হাসিনাকে একটি লাল কার্ড দেখানো হয়েছে, যারা নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে তাদের ডাবল লাল কার্ড দেখাবে ছাত্র জনতা। এছাড়াও বিএনপি জামায়াতের নেতাকর্মীরাও বিভিন্ন এলাকায় ছোট ছোট মিছিল করেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। নির্বাচন প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে ইসি। এই বিষয়ে জানাতে এই মুহূর্তে ব্রিফ করছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। যাচ্ছি সেখানে। একমত হয়েছি, অনেকগুলো বলেছি যে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন আছে, কারণ আমরা এখানে দ্বিমত দেখেছি। আমাদের সাথে যখন বিভিন্ন দল দেখা করতে এসেছে, এক দল বলে এরকম আর এক দল উল্টাটা বলে, আমি দেখলাম যে না, এখানে যে রাজনৈতিক একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, এখানে একটা রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন আছে। এই জন্য অনেকগুলো বিষয়ে আমরা কমেন্টস দিয়ে সরকারকে জানিয়েছি যে এই বিষয়ে এই সংস্কারের প্রস্তাব আসলে আমরা মনে করি সেগুলোতে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। এখন ওখানে কি আলোচনা হয়েছে না হয়েছে আমাদেরকে তার ঐক্যমত্য কমিশনের ইত্যাদি আপনারা সবই জানেন, আপনারা এখানে অংশগ্রহণ করবেন। আর রাজনৈতিক নেতৃবৃন্দ ওখানে আলোচনার মধ্যেই ব্যস্ত ছিলেন। যারা আমাদের সাথে বসবেন তারা সবাই দেখলাম যে ওখানে ব্যস্ত ছিলেন। আর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং নির্বাচনের গুরুত্ব সম্পর্কে বুঝাই আমি আপনাদেরকে আমার চাইতেও আপনারা ভালো বলছেন, কারণ আপনারা মেইন প্লেয়ার। আমি তো জীবনে কোনোদিন রাজনীতি করি নাই। এইটা আপনাদের সাবজেক্ট, এটা আপনাদের মিশন, আপনাদের ভিশন, আপনাদের প্রফেশন, আপনাদের কাছে আপনারা আমাদের ভালো জানেন। আমরা কিছুটা ডিপ্লোমেসি বুঝি, কিন্তু পলিটিক্স বুঝি না। কিন্তু যেহেতু সরকারে চাকরি করতে গিয়ে পলিটিশিয়ানদের সাথে থাকতে হয়েছে, পলিটিশিয়ানদের সাথে ডিল করতে হয়েছে, পলিটিশিয়ানদের সাথে কাজ করতে হয়েছে, সেই হিসাবে অনেক পলিটিক্যাল ইস্যুর মধ্যে একটু রক্ত করতে পেরেছে। আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর মূল পারপাসটা হচ্ছে যে আপনাদের আসন্ন জাতীয় সংসদের নির্বাচনটা হবে, এই নির্বাচনে আপনাদের কাছ থেকে কিছু মূল্যবান পরামর্শ চাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে আপনাদের সহযোগিতা, এইটা আপনাদের, কারণ আপনারা মূল প্লেয়ার, আপনাদের সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু দয়া করে আপনারা আমাদেরকে একটা অ্যাপ্রিসিয়েট করবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা আপনারা একটু মনে রাখবেন, প্লাস কোন প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাচ্ছি সেটাও আপনারা একটু মনে রাখবেন। অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি যে আওয়ামী লীগের, তা আবারও প্রমাণিত। জানান, দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। নানা কর্মসূচি আর বিভ্রান্তিমূলক কথাবার্তা দিয়ে গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টি করা হলে 5 আগস্টে পরাজিত শক্তি সফল হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যেভাবে তারা দেশ চালিয়েছেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো শূন্য করে দিয়েছেন, রাজকোষ শূন্য করে দিয়েছেন, শূন্য করে দিয়ে বড় বড় প্রজেক্টের নামে টাকা পাচার করেছেন, এই স্বপ্নে বিভোর হয়ে তারা ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক একটি অদ্ভুত ফ্রেজ ব্যবহার করে সেই কর্মসূচি দিচ্ছেন এবং তার জন্য আগুনে পুড়িয়ে মারছেন। শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণায় স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামী। সকল প্রতিবন্ধকতা দূর করে আদালত রায় ঘোষণা করবেন, সেটাই প্রত্যাশা দলটির। দুপুরে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা হুমকির রক্তচক্ষুকে এড়িয়ে
আদালত তার রায় ঘোষণা করবেন এবং একে একে পর্যায়ক্রমে সব মামলাগুলোর রায় ঘোষিত হবে। এটা দেশপ্রেমিক, শান্তিপ্রিয়, ফ্যাসিবাদ বিরোধী, অপরাধ এবং খুন বিরোধী সাধারণ জনতার এটা দাবি। এটা শুধু আমাদের দলীয় দাবি নয়, এই জন্য এটা আমরা খুব ইতিবাচকভাবে দেখি। সম্ভাব্য নাশকতা এবং নৈরাজ্য ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন। মানিকগঞ্জে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা আরিচা মহাসড়কের বেশ কিছু পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের ওপর আবারও দমন পীড়নের ষড়যন্ত্রে লিপ্ত। শক্ত হাতে তাদের প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান নেতারা। নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। দুপুরে শহরের নিউ মার্কেট মোড় থেকে মিছিল বের হয়ে খুলনা রোড মোড়ে শেষ হয়। সেখানে সমাবেশে নেতারা বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষতি করছে আওয়ামী লীগ সরকার। আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ করেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজের শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে লালবাগের সমাবেশে বক্তারা বলেন, সময় এসেছে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণার। একই সাথে শেখ হাসিনা সহ অন্যদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। এদিকে নাশকতা ঠেকাতে গাজীপুরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানী প্রবেশপথ, টঙ্গী বাজার, কলেজ গেট, চৌরাস্তা সহ মোড়ে মোড়ে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। সব ধরনের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। সেনাপ্রধানের ক্ষমতা বাড়াতে সংবিধানের বিতর্কিত সংশোধনী পাশ করল পাকিস্তানের পার্লামেন্ট। বুধবার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে 2 ধাপে 234 ভোটে পাশ হয় 27তম সংশোধনী। বিপক্ষে ভোট পড়ে মাত্র 4টি। সিনেটে আরেক দফা ভোটাভুটির পর তাতে স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিলটি পাকিস্তান সহ আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। গেল কয়দিন ধরেই সংবিধানের সংশোধনী ঘিরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা চলছে পাকিস্তানে। তুমুল সমালোচনার জন্ম দিয়েছে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ানোর বিষয়টি। এসব উপেক্ষা করেই পার্লামেন্টে পাশ হলো বিতর্কিত 27তম সংশোধনী বিলটি। বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। 2 ধাপে বিলের পক্ষে ভোট পড়ে 234টি। বিপক্ষে অবস্থান নেন 4 আইন প্রণেতা। এ সময় বিরোধিতা করে ওয়াকআউট করে ইমরান খানের দল পিটিআই এর বেশ কয়েকজন এমপি। এটি শুধুমাত্র ফিল্ড মার্শাল আসিম মুনিরের কথা নয়, আমরা বিমান ও নৌবাহিনী প্রধানকেও স্বীকৃতি দিয়েছি। এতে সমস্যা কোথায় মাননীয় স্পিকার? জাতি তাদের বীরদের সম্মান করে। এর আগে সোমবার বিরোধীদের বয়কটের পরও উচ্চকক্ষ সিনেটে পাশ হয় বিলটি। এখন বিলটি আবার সিনেটে পাঠানো হবে। সেখানে আরেক দফা পরিমার্জনের পর আবারও ভোটাভুটির মাধ্যমে পাশ হবে সংশোধনীটি। এরপর প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই সেটি আইন আকারে প্রণয়ন করা হবে। বিলটি বাস্তবায়িত হলে নতুন পদ প্রতিরক্ষা প্রধান হিসাবে নিযুক্ত হবেন সেনাপ্রধান, যার অধীনস্থ থাকবে বিমান ও নৌবাহিনী। পাবেন আজীবন সুরক্ষা, থাকবে ফৌজদারি মামলার দায় মুক্তি। মূলত এই অপরিসীম ক্ষমতা ঘিরেই তৈরি হয়েছে সমালোচনা। বিশ্লেষকদের শঙ্কা, এতে করে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে সামরিক হস্তক্ষেপ আরও বাড়তে পারে। রয়েছে গণতন্ত্র থেকে সেনা শাসনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকিও। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যাচ্ছি তার ভাষণে। প্রবীণ সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত বছর আগস্ট মাসে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি বলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম। এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত 3টি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে। ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাধারণ ফৌজদারি আদালতগুলোতেও
জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছি। আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রেও আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি। অন্তর্বর্তী সরকার নিজ উদ্যোগে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে। কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে। অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা, বিচার ব্যবস্থাপনা, আর্থিক খাতে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এইসব সংস্কার গ্রহণ করবে। আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। প্রিয় দেশবাসী, রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9 মাস ধরে কাজ করেছে। এই সময় কমিশন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা করেছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন। অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন। দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই পুরো কার্যক্রম দেখতে পেরেছেন। এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই, পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা। এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক। আমি ঐকমত্য কমিশনের সদস্যদের এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে গণতান্ত্রিক চর্চার এই অসাধারণ আয়োজনকে সফল করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদে সংবিধান বিষয়ক 30টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটি একটি ঐতিহাসিক অর্জন। কিছু প্রস্তাবে সামান্য ভিন্নমত আছে, বাকি অল্প কিছু প্রস্তাবে আপাতদৃষ্টে মনে হয় অনেক দূরত্ব আছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অস্বাভাবিক কিছু নয়। তবে খতিয়ে দেখলে দেখা যায় যে এসব প্রস্তাবগুলোর ক্ষেত্রেও আসলে মতভিন্নতা খুব গভীর নয়। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারোর মধ্যে মতভেদ নেই। কাজেই রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয়। এসব বিবেচনায় রেখে এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত।
আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। প্রিয় দেশবাসী, অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গহ্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। গত 15 মাসে আমরা সেই চ্যালেঞ্জ উতরাতে সক্ষম হয়েছি। রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। মানুষের আস্থা ফিরে এসছে। ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ FDI 19.13% বৃদ্ধি পেয়েছে। এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মায়ার্স গ্রুপের মালিকানাধীন APM টার্মিনালস BV এর সঙ্গে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে 30 বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি $550 মিলিয়ন বিনিয়োগ করবে। এটি এই যাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ। লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট। প্রিয় দেশবাসী,
প্রায় 1.5 যুগ ধরে আমাদের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। তারা আজ আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। এই সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। 133 শিশু, শত শত তরুণ তরুণী, নারী পুরুষের মৃত্যু, হাজার হাজার মানুষের অঙ্গহানির যে আত্মত্যাগ, সেটিকে আমাদের সম্মান জানাতেই হবে। দেশের আপামর জনগণ সামান্য যা চায় তা হচ্ছে এই অগণিত হতাহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই যেন ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা দেখাই, দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরি। তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। আমরা নতুন বাংলাদেশ গড়ার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমাদের আশা মহান আল্লাহ পূরণ করুন। আল্লাহ হাফেজ। দর্শক, এতক্ষণ ভাষণ দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আমরা এর আগেও জানাচ্ছিলাম জাতি গঠনে নতুন করে প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আনন্দের মাঝে শিশুদের নিজেকে আবিষ্কার করা ও তাদের মেধা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ে আয়োজিত নতুন করে 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, শিশুদের শুধু নাচ গানে সীমাবদ্ধ না রেখে রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায়ও নিয়ে আসতে হবে। নতুন করির মতো অন্যান্য বিষয়েও মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 1976 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুপ্রেরণায় বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু হয় নতুন কুড়ির। প্রথম বছর থেকেই দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে অনুষ্ঠানটি। তবে 2006 সালে হঠাৎ বন্ধ হয়ে যায় প্রতিযোগিতাটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবছরের 17 আগস্ট নতুন রূপে আবারও শুরু হয় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির, যেখানে অংশ নেয় সারা দেশের কয়েক হাজার শিশু কিশোর শিল্পীরা। মাননীয় প্রধান উপদেষ্টা, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় নতুন কুড়ি 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার ক্ষুদে শিল্পী, কলাকৌশলী ও উপদেষ্টারা। বিটিভিকেও স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে এবং বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের এবং বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। বিটিভি যাতে কোনো দলের, কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে 3 লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় শিশুদের শুধু নাচ গানে সীমাবদ্ধ না রেখে রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায়ও নিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। দীর্ঘদিন পর নতুন কুড়ি শুরু করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে নতুন কুড়ির মতো অন্যান্য বিষয়েও মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই, এটাও মস্ত বড় জিনিস। মাননীয় প্রধান উপদেষ্টার সদয় সম্মতিক্রমে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আজকে এখানেই শেষ করছি দুপুরে বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।